গল্পকথনের কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস আ ক্রিসমাস ক্যারল। আজ চতুর্থ এবং শেষ পর্ব। স্ক্রুজ প্রথমটায় কিছুতেই বুঝে উঠতে পারলেন না 1 মিনিটের এই তুচ্ছ আলাপটা ভূতটা শুনতে বলল কেন। পরে ভাবলেন আপাত দৃষ্টিতে তুচ্ছ মনে হলেও কারণ একটা নিশ্চয়ই আছে। কিন্তু কি সেই কারণ? যে মৃত্যু নিয়ে ওরা আলাপ করছে সেটা কোনো মতেই জ্যাকবের মৃত্যু সংবাদ হতে পারে না। জ্যাকবের মৃত্যু তো তিনি নিজের চোখেই দেখেছেন, কিন্তু এই মৃত্যু ঘটবে ভবিষ্যতে। তার পরিচিতদের মধ্যে কি এই মুহূর্তে এমন কেউ আছেন যে খুব শিগগির মারা যেতে পারে? না, সেরকম কারো কথা তো মনে পড়ছে না। তবে তিনি বুঝুন আর নাই বুঝুন, এতে কোনো সন্দেহ নেই যে ওদের আলাপের মধ্যে তাকে শোধরানোর মতো কিছু অবশ্যই আছে। সুতরাং যা দেখবেন বা যা শুনবেন নিখুঁতভাবে মনে রাখতে হবে। বিশেষ করে মনে রাখতে হবে ভবিষ্যতের স্ক্রুজের কথা। ভবিষ্যতে তিনি কেমন হবেন দেখার জন্য বড়ই উতলা হয়ে আছে তার মনটা। এমনও তো হতে পারে যে এত চেষ্টা করেও যা বুঝতে পারছেন না তার ভবিষ্যৎ আচার আচরণের মধ্যেই লুকিয়ে আছে সেই জটিল ধাঁধার জবাব। দিনের এই সময়টিতে তিনি যে জায়গায় দাঁড়িয়ে থাকতে অভ্যস্ত সে জায়গাটা ভালোভাবে লক্ষ্য করলেন স্ক্রুজ। একটা লোক সেখানে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু তার সাথে তার চেহারার কোনো মিল নেই। এছাড়া গাড়ি বারান্দা দিয়ে হুড়মুড় করে যেসব লোক ঢুকছে তাদের মধ্যেও তিনি নিজেকে খুঁজে পেলেন না। তবে এজন্য খুব একটা অবাক হলেন না তিনি। দেখতে পাওয়া যাবেই কখনো বা কখনো। শুধু এই যে পরিবর্তন ঘটে চলেছে তার মধ্যে ভবিষ্যতের স্ক্রুজকে তিনি পরিবর্তিত রূপেই দেখতে চান। এতক্ষণ গভীর চিন্তায় মগ্ন ছিলেন। ভূতটার অস্তিত্ব প্রায় ভুলেই গিয়েছিলেন স্ক্রুজ। চমকে উঠে তাকাতে দেখলেন পাশেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে ভূতটা। আবার মনে হলো অদৃশ্য দুটো চোখ যেন চেয়ে রয়েছে জলজল করে। সারা শরীর কেঁপে উঠল তার, হাত পা অসাড় হয়ে গেল ঠান্ডায়। এবারে তিনি পৌঁছলেন শহরের অখ্যাত এক জায়গায়। এখানে আগে কখনো আসেননি, যদিও এটার অবস্থান তার জানা ছিল। এখানকার অনেক দুর্নাম তার কানে এসেছে। রাস্তাগুলো ছোট ছোট, ভীষণ নোংরা। দোকানপাট আর ঘরবাড়িগুলোর অবস্থাও করুণ। অধিবাসীরা মাতাল, অর্ধনগ্ন, কুৎসিত। রাস্তার দুপাশ দিয়ে নেমে গেছে সরু সরু গলি, প্রত্যেকটাই বোঝাই হয়ে আছে আবর্জনায়। মোট কথা পুরো জায়গাটা জুড়ে রাজত্ব করছে দুর্গন্ধ, দুর্দশা আর অপরাধ। বেশ কিছুটা এগোতে অত্যন্ত নিচু ছাদওয়ালা একটা বাড়ির ভেতরে ছোট্ট একটা দোকান দেখতে পেলেন স্ক্রুজ। লোহা, পুরনো ন্যাকড়া, বোতল, হাড়, এমনকি নাড়ি ভুঁড়িও কেনা হয় এখানে। মেঝের উপর পড়ে আছে মরচে ধরা চাবির স্তূপ, পেরেক, গজাল, শেকল, কবজা, রেঁদা, লোহার পাত, বাটখারা এবং যাবতীয় রকমের পরিত্যক্ত সব লোহা। সব মিলিয়ে দোকানটার চেহারা এতই বিদঘুটে যে ওই ন্যাকড়া, হাড় আর পচা চর্বির স্তূপের নিচে যদি মারাত্মক বেআইনি কোনো জিনিসও থাকে সেগুলো দেখার ইচ্ছে বা ধৈর্য কারোরই হবে না। আর এসব জিনিসপত্রের মাঝখানে পুরনো ইটের তৈরি একটা চুলোর পাশে বসে আছে সাংঘাতিক বদমাস চেহারার এক লোক। বয়স 70-এর কম হবে না। পেকে গেছে মাথার চুল, 2 পা ছড়িয়ে আয়েশ করে পাইপ টানছে বুড়ো। স্ক্রুজ দোকানটায় পৌঁছার পরপরই ভারী একটা বস্তা নিয়ে সন্তর্পণের দোকানে এসে ঢুকল এক মহিলা। সে ঢুকতে না ঢুকতেই একই রকম বস্তা নিয়ে এলো আরেকজন মহিলা, আর ঠিক তার পেছনে পেছনে একটা লোক। মহিলা দুজনকে দেখে চমকে উঠল লোকটা। মহিলা দুজনও তাকে দেখে কম চমকালো না। তারপর 3 জনই হেসে উঠল হো হো করে। বুড়ো যোগ দিল সে হাসিতে। প্রথমে বুঝে নাও ঝির জিনিসটা, বলল প্রথম মহিলা। তারপর আমার, তারপর আন্ডারটেকারের সাগরেদের। বুড়ো জো, আজ তোমার ভাগ্য খুব ভালো। ভেবে দেখো, আমরা 3 জন তো অন্য দোকানেও যেতে পারতাম। যেখানেই যাও এত ভালো জায়গার কোথাও পাবে না, মুখ থেকে পাইপ সরিয়ে বলল বুড়ো জো। চলো বারান্দায় যাই। তুমি যেমন আমার পরিচিত, এরা দুজন আমার অপরিচিত নয়। দাঁড়াও, আগে দরজাটা বন্ধ করে দিই। কি শব্দ! মরচে পড়া অনেক জিনিস আছে এখানে, কিন্তু এই কবজাগুলোর কাছে সব হার মানবে। আর এই ব্যাপারে আমি নিশ্চিত যে অনেক হাড় থাকলেও আমার চেয়ে পুরনো হাড় আর একটাও নেই। কাজের কথায় আসি। তোমরা অদ্ভুত সব জিনিস দিতে চাও, আর আমিও অদ্ভুত জিনিস নিতে চাই। আমরা তৈরি হয়েছি একে অপরের জন্য। চলো চলো বারান্দায় চলো।
বারান্দা বলতে ছেঁড়া ন্যাকড়ার পর্দা ঘেরা এক ফালি জায়গা। তিনজনকে নিয়ে সেখানে গিয়ে একটা স্টেয়ার রড দিয়ে খুঁচিয়ে আগুন উস্কে দিল বুড়ো। তারপর পাইপের গোড়া দিয়ে বাতি কমিয়ে আবার মুখে পুড়ল পাইপটা। ইতিমধ্যেই বস্তা রেখে একটা টুলের উপর গ্যাঁট হয়ে বসে পড়ল ঝি। কনুই দুটো হাঁটুর উপর রেখে অবজ্ঞার দৃষ্টিতে তাকালো অন্য দুজনের দিকে। জিনিসগুলো আনতে খুব অসুবিধা হয়েছে আমার, তোমার হয়নি মিসেস ডিলবার, বলল ঝি। তবে নিজের জিনিস সামলে রাখার অধিকার তো সবারই আছে, তাই না? আর সে সারা জীবন ধরে এটা করে এসেছে। হ্যাঁ, বলল প্রথম মহিলা। সে একজন ধোপানি। নিজের জিনিস ওর মতো করে আর কেউই বুঝি কখনো সামলে রাখেনি। সবই তো বোঝো দেখছি, তাহলে আর অযথা ভয় ভয় মুখ করে আছো কেন? আমরা তো আর একে অপরের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করতে যাচ্ছি না। না না, বলে উঠল মিসেস ডিলবার, সেটা মোটেই উচিত হবে না। বেশ, চেঁচিয়ে উঠল ঝি। আর এসব টুকিটাকি জিনিস হারিয়ে গেলে কারোরই কোনো ক্ষতি হবে না। বিশেষ করে মৃত কোনো মানুষের তো সে প্রশ্নই ওঠে না, কি বলো? হ্যাঁ, হেসে উঠল মিসেস ডিলবার। সারা জীবন ধরে জিনিস আগলে রাখলেও মরার পর ওগুলো সামলে রাখার ব্যবস্থাটা আর করে যায়নি বুড়ো, বলল ঝি। মানুষের সাথে সদয় ব্যবহার করা উচিত ছিল ওর, তাহলে শেষ সময় কেউ না কেউ মাথার কাছে থাকত। ওভাবে বেঘরে একা একা মরতে হতো না। একদম খাঁটি কথা বলেছ তুমি, উচিত বিচারই হয়েছে, বলল মিসেস ডিলবার। আমার তা মনে হয় না, বলল ঝি। আর একটু কড়া ব্যবস্থা হওয়া উচিত ছিল বুড়োর। যাকগে, বস্তাটা খোলো দেখি জো। জিনিস দেখে ঝটপট জানিয়ে দাও আমার পাওনাটা। আর হ্যাঁ হ্যাঁ, আমারটা আগে খোলো, ওদের সামনেই খোলো, আমি পরোয়া করি না। এখানে আসার আগে যে আমরা একই কাজ করছিলাম এটা বুঝতে আমাদের আর কারো বাকি নেই। ওতে পাপের কিছু নেই। বস্তাটা খোলো জো। দামের ব্যাপারে কিন্তু কোনো রকম টালবাহানা করবে না। ঝি মহিলাটি কথায় খুব পটু, চালাকও বটে, কিন্তু অন্য দুজনও কম যায় না। এতক্ষণ ধরে ঝিয়ের কথা শুনলেও কথার মার প্যাঁচে তারা ভুলল না। সবচেয়ে আগে পুঁটলি খুলল সাগরেদ। খুব বেশি মাল তার নেই। গোটা দুয়েক সিলমোহর, একটা পেন্সিল কেস, এক জোড়া কাফলিং আর কম দামি একটা ব্রোচ। বারবার জিনিসগুলো পরীক্ষা করে চক দিয়ে দেয়ালের উপর ওগুলোর দাম লিখতে লাগলো বুড়ো জো। তারপর যখন দেখলো আর কিছু নেই, যোগ করে ফেলল সে। এই যে তোমার হিসেব, বলল জো। আমাকে পুড়িয়ে মারলেও এর চেয়ে আধ শিলিংও বেশি পাবে না। এবার কার পালা? এগিয়ে গেল মিসেস ডিলবার। সে এনেছে কয়েকটা চাদর আর তোয়ালে, ছোট একটা জামা, আদ্যিকালের দুটো রূপার চা চামচ, এক জোড়া চিনি তোলার চিমটে আর গোটা কতক জুতো। একই কায়দায় এই জিনিসগুলোরও দাম হিসেব করল জো। তারপর বলল, মেয়েদের প্রতি আমি বরাবরই উদার, আর সেজন্যই ব্যবসায় উন্নতি করতে পারলাম না। দাম যা হওয়া উচিত তার চেয়ে অনেক বেশি দিচ্ছি তোমাকে। আর যদি একটা পেনিও চাও, নিজের উদারতার জন্য আফসোস হবে আমার, আর সেক্ষেত্রে হিসেব থেকে কেটে নেব আধ ক্রাউন। এবার আমার জিনিসগুলো দেখো দেখি, বলল ঝি। বস্তা খোলার সুবিধার্থে হাঁটু গেড়ে বসল জো। বেশ কয়েকটা গিট খুলতেই ভেতর থেকে বেরোলো বড়সড় একটা কালো বান্ডেল। এগুলোকে যেন কি বলো তোমরা? ও হ্যাঁ, মনে পড়েছে, বেড কার্টেন্স। হ্যাঁ, হাসতে হাসতে হাত দুটো ভাঁজ করে সামনের দিকে ঝুঁকে পড়ল মহিলা। বেড কার্টেন্স? ওর মৃতদেহটা কি ওভাবে ফেলে রেখেই চলে এসেছো নাকি? বলল জো। না না, তা হতে পারে না। কেন পারে না? অসুবিধাটা কোথায়? ভাগ্য নিয়েই জন্মেছ তুমি, সেই সাথে সাহস আছে, কেউ ঠেকাতে পারবে না তোমাকে, বলল জো। হাত বাড়ালেই পাওয়া যাবে এমন কোনো জিনিস নেয়ার ক্ষেত্রে আমি হাতকে বাধা দিই না, ঠান্ডা গলায় মহিলা বলল। আর ওর মতো লোকের জিনিস নেয়ার ক্ষেত্রে তো প্রশ্নই ওঠে না। কম্বলের ওপর তেল ফেলো না জো। কম্বলগুলো ওর নাকি? জানতে চাইল জো। নয়তো কার? এখন তার ওই কম্বল ওর কোনো কাজে লাগবে না। মৃতদের ঠান্ডা লাগে না। সংক্রামক কোনো রোগের মৃত্যু হয়নি তো? অযথা তোমার ভয়। যদি সেরকম কোনো অসুখ থাকতো তাহলে আমি কি ওর পিছে পিছে ঘুরতাম? কি দেখছ এতক্ষণ ধরে? যতই চেষ্টা করো কোনো খুঁত বের করতে পারবে না। এটাই ওর সবচেয়ে ভালো শার্ট। কাপড়টা সত্যিই দামি। আমি না নিয়ে এলে শার্টটা নষ্ট করে ফেলতো বেচারা। কিভাবে? বলল জো। শার্ট সহ ওকে কবর দিয়ে। সবাই অবশ্য নিষেধ করছিল, কিন্তু এক বেকুব কিছুতেই শুনল না। ফলে আমাকে আবার কষ্ট করে পরে খুলে নিতে হলো। মানুষ মরে গেলে তাকে শার্ট পরিয়ে দিলে কি আর খালি গায়ে রাখলে কি? একটু যদি বুদ্ধিশুদ্ধি থাকে কারো। নাড়ি ভুড়ি আর হাড়ের স্তূপের পাশে বসে মহিলার কথা শুনতে শুনতে
আতঙ্কে শিউরে উঠলেন স্ক্রুজ। সেই সাথে ঘৃণায় রিরি করে উঠল তার সারা শরীর। মৃতদেহের গা থেকে কাপড় খুলে নেয়ার মতো নীচ কাজ করা মানুষের পক্ষে সম্ভব? সম্ভব যে তা তো চোখের সামনেই দেখছেন। মনে হয় এরা মৃতদেহ বিক্রি করতেও দ্বিধা করবে না। বুড়ো জোকে টাকা ভর্তি একটা ফ্ল্যানেলের ব্যাগ বের করতে দেখে হা হা করে হেসে উঠল মহিলা। মৃত্যুই হলো সবকিছুর শেষ। বেঁচে থাকতে বুড়োর কাছ থেকে কিছু পাবার কথা স্বপ্নেও কেউ ভাবেনি, অথচ মরার পর আমরা অনায়াসে পেয়ে যাচ্ছি। আপাদমস্তক কেঁপে উঠলেন স্ক্রুজ। আমি বুঝতে পেরেছি কেন আপনি আমাকে এগুলো দেখাচ্ছেন। আমার অবস্থাও হতে পারে সেই অসুখী লোকটার মতোই। হায় ঈশ্বর, এসব আমি কি দেখছি? আতঙ্কের এই ঘোর কাটতে না কাটতেই বদলে গেল চারদিকের দৃশ্যপট। একটা বিছানার পাশে নিজেকে আবিষ্কার করলেন স্ক্রুজ। কোনো চাদর নেই বিছানায়, লম্বা মতো একটা জিনিস শুধু ঢাকা দেয়া আছে ময়লা একটা কম্বল দিয়ে। কিছুই দেখা না গেলেও স্ক্রুজের অন্তরাত্মা পর্যন্ত বুঝতে পারল জিনিসটা কি। ভীষণ অন্ধকার ঘরের ভেতর, এত অন্ধকার যে খুব চেষ্টা করলে চোখ চলে বটে, কিন্তু কোনো জিনিসই ভালোভাবে দেখা যায় না। তবু ঘরটা কেমন বোঝার চেষ্টা করলেন স্ক্রুজ। লাভ হলো না। কিছুক্ষণের মধ্যেই ক্ষীণ ফ্যাকাশে একটা আলো জেগে উঠল বাইরের পৃথিবীতে, আর সেই আলো এসে পড়ল বিছানার উপর। অত্যন্ত অযত্নে পড়ে আছে একটা মানুষের মৃতদেহ। পাহারা দেবার মতো কেউ নেই মানুষটার। কেউ নেই মাথার কাছে বসে দুফোঁটা চোখের জল ফেলার মতো। চোখ তুলে চাইলেন স্ক্রুজ। ভূতটা হাত বাড়িয়ে মৃতদেহের মাথা নির্দেশ করছে। কম্বলটা মৃতদেহের উপর এতই অযত্নে ফেলে রাখা আছে যে আঙুল দিয়ে টোকা দিলেও বোধহয় খসে পড়বে। টোকা দেওয়ার ইচ্ছেও হলো তার। মুখটা এক নজর দেখার জন্য ছটফট করে উঠল মন, কিন্তু তারপরই হঠাৎ করে অবশ হয়ে এলো সারা শরীর। মৃত্যু, শীতল অপরাজেয় ভয়াবহ মৃত্যু। সাজাও ওই মৃতদেহ তোমার ভয়ঙ্কর হাতে, তছনছ করো ইচ্ছে মতো। আজ তো তোমারই রাজত্ব। কিন্তু পৃথিবীতে যারা শ্রদ্ধাভাজন, তাদের এক চুল নাড়ানোর ক্ষমতাও তোমার নেই। পৃথিবী থেকে বড়জোর তাদের শরীরটাই নিয়ে যেতে পারবে তুমি, কিন্তু স্মৃতি নিয়ে যেতে পারবে না। একটা শব্দও হয়নি ঘরের ভেতর, তবু কথাগুলো যেন স্পষ্ট শুনতে পেলেন স্ক্রুজ। এখন যদি লোকটাকে তুলে তার মৃতদেহটা দেখানো যেত, কি ভাবত সে? অবাক হয়ে দেখত ধন, লালসা, নিষ্ঠুরতা আর প্রত্যেকটা ব্যাপারে মাত্রাতিরিক্ত যত্ন জীবনে তাকে বিরাট ধনী করে তুললেও মৃত্যু একেবারে নিঃস্ব করে দিয়েছে তাকে। অন্ধকার শূন্য একটা ঘরে অবহেলায় অনাদরে পড়ে আছে সে। কোনো মহিলা কিংবা শিশু তার স্মৃতিচারণ করছে না। কেউ বলছে না একদিন আমার সাথে খুব ভালো ব্যবহার করেছিল বলে আজ আমিও শত কাজ ফেলে ছুটে এসেছি তাকে দেখতে। মানুষের বদলে দরজার কাছে একটা বিড়াল আঁচড় কাটছে। ফায়ারপ্লেসের ওপাশে কি যেন চিবুচ্ছে একটা ইঁদুর। মৃতের ঘরে বিড়াল আর ইঁদুরের কি প্রয়োজন? কেনই বা তারা অস্থির হয়ে উঠেছে? ভাবার সাহস পেলেন না স্ক্রুজ। জায়গাটা খুব ভয়ঙ্কর, বললেন তিনি। বিশ্বাস করুন, এখান থেকে চলে গেলেও যে শিক্ষাটা এখানে পেলাম তা কখনোই ভুলব না। চলুন অন্য কোথাও যাই। এক চুলো নড়ল না ভূতটা, তেমনি অঙ্গুলি নির্দেশ করে রইল মৃতের মাথা লক্ষ্য করে। আপনি কি বলতে চান আমি বুঝতে পারছি, বললেন স্ক্রুজ। পারলে সরিয়ে দিতাম মুখের কাপড়টা, কিন্তু বিশ্বাস করুন সেই শক্তি আমার নেই। আবার যেন তার দিকে তাকিয়ে রইল ভূতটা। এই শহরে কি এমন একজনও নেই যে এই মৃত্যু সংবাদটা শুনে অন্তত কিছুটা আবেগ অনুভব করছে? যদি থাকে আমাকে দেখান, আপনাকে মিনতি করছি। নিজেকে ঝাঁকি দিল ভূতটা। তার কালো পোশাক উড়ে চলল বাদুরের ডানার মতো। সঙ্গে সঙ্গে রাতের পরিবর্তে নেমে এলো দিন। দেখা গেল একটা ঘরের ভেতরে ছেলেকে নিয়ে বসে আছে মা। একটু পরে উঠে পায়চারি শুরু করল মহিলা। কারো পথ চেয়ে উদ্বিগ্ন হয়ে আছে সে। বারবার ঘড়ি দেখছে। জানলার কাছে বসে উকি দিচ্ছে বাইরে। চমকে উঠছে যে কোনো শব্দে। সেলাই করতে বসল, তাতেও মন লাগল না। রাস্তা থেকে ভেসে আসা বাচ্চাদের চিৎকার অসহ্য লাগছে তার। সারাদিন খেলা ছাড়া আর কোনো কাজ নেই শয়তানগুলোর। অবশেষে বহু প্রতীক্ষিত সেই টোকা শোনা গেল। দরজার কাছে দ্রুত ছুটে গেল মহিলা। দরজা খুলতেই ভেতরে ঢুকল তার স্বামী। বয়সে যুবক হলেও দুশ্চিন্তা পীড়িত বিমর্ষ চেহারা তার। অবশ্য এই মুহূর্তে তীব্র একটা আবেগে অস্থির হয়ে উঠেছে সে, কিন্তু সেটা প্রকাশ করতে লজ্জা লাগছে তার। ডিনার সাজিয়ে রাখা ছিল ফায়ারপ্লেসের পাশে।
খেতে বসার অনেকক্ষণ পর ক্ষীণ কণ্ঠে মহিলা জানতে চাইল, খবর কি? বিব্রত মুখে ইতস্তত করতে লাগলো লোকটা। বুঝে উঠতে পারল না ঠিক কিভাবে জবাব দেবে। ভালো নাকি খারাপ? বলল মহিলা। খারাপ, জবাব দিল লোকটা। আমরা শেষ হয়ে গেছি একেবারে? না, আশা এখন একটু আছে ক্যারোলিন। হ্যাঁ, বলল ক্যারোলিন, যদি সে ভালো হয়ে ওঠে। এর চেয়ে আরো অনেক কঠিন অসুখে তো সেরে যায় মানুষের। কিন্তু এই অসুখ আর সারবে না, বলল স্বামীটি। মারা গেছে বুড়ো। মুখ দেখে মনে হয় যথেষ্ট ধৈর্য আছে মহিলার, কিন্তু বুড়োর মৃত্যু সংবাদ শুনে আবেগ চেপে রাখতে না পেরে হাততালি দিয়ে উঠল সে। পরক্ষণে গম্ভীর হয়ে গেল। গত রাতে আধা মাতাল যে মহিলাটির কথা তোমাকে বলেছিলাম, ঠিকই বলেছিল সে। যদিও আমি ভেবেছিলাম সে আমাকে এড়িয়ে যেতে চাইছিল। আমি যখন বুড়োর কাছে 1 সপ্তাহ সময় চাইতে গিয়েছিলাম, তখন সে শুধু অসুস্থই ছিল না, মৃত্যুও ঘনিয়ে এসেছিল তার। ঋণটা এখন কাকে শোধ করতে হবে জানি না, তবে সে ঋণ দাবি করতে করতে নিশ্চয়ই টাকা জোগাড় করে ফেলতে পারবো আমরা। আর যদি নাও পারি, তার উত্তরাধিকারীও যে তার মতো কসাই হবে এমন কোনো কথা আছে? কিন্তু যদি কসাই হয়, বুঝবো আমাদের চেয়ে দুর্ভাগা পৃথিবীতে আর কেউ নেই। যাই হোক, আজ রাতে অন্তত আরাম করে ঘুমানো যাবে ক্যারোলিন। হ্যাঁ, আজ অন্তত শান্তি নেমে এসেছে বাড়িটাতে। বিছানায় শুয়ে শুয়ে ঘুমানোর ভান করে সব কথাই শুনল বাচ্চারা। কিছু বুঝল, বেশিরভাগই বুঝল না, কিন্তু যেটুকু বুঝল তাতেই খুশিতে ভরে উঠল সবার মন। একজনের মৃত্যু এখানে শান্তি বয়ে এনেছে। মৃত্যুটার সাথে আবেগের সম্পর্ক দেখতে চেয়েছিলেন স্ক্রুজ, কিন্তু সে আবেগ যে এরকম হবে স্বপ্নেও ধারণা করেননি। মৃত্যুতে মানুষের শোক সহানুভূতির একটা দৃষ্টান্ত দেখান, বললেন স্ক্রুজ। তাছাড়া মৃতের সেই অন্ধকার ঘরের দৃশ্য কিছুতে আমার স্মৃতি থেকে মুছবে না। এবার পরিচিত রাস্তা ধরে তাকে হাঁটিয়ে নিয়ে চলল ভূতটা। যেতে যেতে তীক্ষ্ণ চোখে চারপাশে তাকাতে লাগলেন স্ক্রুজ, কিন্তু কোথাও খুঁজে পেলেন না নিজেকে। অবশেষে হঠাৎ এক সময় চোখের সামনে দেখতে পেলেন বব ক্র্যাচিটের বাড়ি। সন্তানদের নিয়ে আগুনের পাশে বসে আছে মিসেস ক্র্যাচিট। একেবারে নিঃশব্দ হয়ে আছে বাড়িটা। 1000 একরকম শব্দ করে যে বাচ্চারা, তারাও যেন পাথরের মূর্তি হয়ে গেছে আজ। একটা বই খুলে বসে আছে পিটার, চুপচাপ সেদিকেই তাকিয়ে আছে সবাই। মা আর মেয়ে সেলাই করছে। এই পরিবারের একটা বাচ্চাকে নিয়ে গেছেন ঈশ্বর, সে কথা এদের কেউ ভুলতে পারছে না। চমকে উঠলেন স্ক্রুজ। কে কথা বলল? স্বপ্নে শুনেছেন? না, তিনি তো জেগেই আছেন। তাহলে বোধহয় পিটার বই পড়ছিল। কিন্তু ওইটুকু পড়েই থেমে গেল কেন? সেলাইটা টেবিলে নামিয়ে রেখে একটা হাত তুলে চোখ আড়াল করল মিসেস ক্র্যাচিট। বলল, বড় চোখে লাগছে রংটা। নিঃশব্দে কেটে গেল কয়েক মিনিট। এখন ভালো লাগছে অনেকটা। আবার বলল মিসেস ক্র্যাচিট, মোমবাতির আলোয় এক নাগাড়ে কাজ করলে চোখ ধরে যায়। এই চোখ নিয়ে তোমাদের বাবার সামনে যেতে পারবো না। তার আসার সময় প্রায় হয়ে এলো। সময় পার হয়ে গেছে, বই বন্ধ করে বলল পিটার। গত কয়েকদিন ধরে এমন দেরি হচ্ছে মা। হাঁটার গতি যেন কমে গেছে বাবার। আবার কিছুক্ষণ চুপচাপ রইল সবাই। এক সময় কিছুটা খুশি খুশি গলায় মিসেস ক্র্যাচিট বলে উঠল, আমি তোদের বাবার সাথে হেঁটেছি। টাইনি টিমকে কাঁধে নিয়ে খুব জোরে জোরে হাঁটত। আমিও বাবার সাথে হেঁটেছি, বলল পিটার। আগে প্রায় হাঁটতাম আমরা। আমিও, বলল আরেকজন। আমরাও, সমস্যারে গলা মেলালো বাচ্চারা। টাইনি টিম একেবারে হালকা ছিল, সেলাই করতে করতে বলল মিসেস ক্র্যাচিট। তাছাড়া ওর বাবা ওকে খুব ভালোবাসত বলেই হয়তো ওজনটা টেরি পেত না। ওই যে এসে গেছে তোদের বাবা। ছুটে গিয়ে দরজা খুলে দিল মিসেস ক্র্যাচিট। ধীরে ধীরে ভেতরে ঢুকে আগুনের পাশে গিয়ে বসে পড়ল বব। সাদা মাফলারটা যথারীতি গলায় জড়ানো, ভীষণ বিষণ্ণ হয়ে আছে মুখটা। চা তৈরি ছিল। বাবাকে কে চা দেবে এই নিয়ে সামান্য হুড়োহুড়ি হলো বাচ্চাদের মধ্যে। শেষমেশ এগিয়ে গেল ছোট 2 ভাই বোন। চা দিয়ে বাবার হাঁটুর উপর উঠে বসল ওরা। দুপাশ থেকে ছোট ছোট্ট 2টো গাল চেপে ধরল বাবার গালে, যেন বলতে চাইল, দুঃখ করো না বাবা, তোমার দুঃখী চেহারা আমাদের ভালো লাগে না। সন্তানের মায়াভরা ছোঁয়ায় সত্যি যেন দুঃখ অনেকটা হালকা হয়ে গেল ববের। সবার সাথে হেসে হেসে কথা বলতে লাগলো সে। টেবিলের উপর রাখা সেলাইটা দেখে
প্রশংসা করল মা ও মেয়ের। বলল, কাজ যেভাবে এগোচ্ছে তাতে রোববারের অনেক আগেই শেষ হয়ে যাবে। রোববার? আজও তুমি তাহলে ওখানে গিয়েছিলে, তাই না রবার্ট? বলল মিসেস ক্র্যাচিট। হ্যাঁ, বলল বব। যাবার পর খুব মনে পড়ছিল তোমাদের কথা। গেলে দেখবে কি চমৎকার জায়গা। চারপাশটা এত সবুজ যে মনে হয় হঠাৎ করে যেন চলে এসেছি পান্নার তৈরি কোনো দ্বীপে। গেলে খুব ভালো লাগবে তোমাদের। ওকে কথা দিয়ে এসেছি, সবাই মিলে যাব কোন এক রোববার। টাইনি টিম, ফুঁপিয়ে উঠল বব। বাচ্চা আমার। হঠাৎ করে ভেঙে পড়ল বব। গত কয়েকদিন ধরেই এরকম হচ্ছে তার। অনেক চেষ্টা সত্ত্বেও নিয়ন্ত্রণ থাকছে না নিজের ওপর। ওপরতলায় উঠে এসে একটা ঘরে ঢুকল বব। চারপাশে জ্বলছে উজ্জ্বল আলো। ক্রিসমাসের গন্ধ যেন এখনো ভেসে বেড়াচ্ছে বাতাসে। ছোট্ট একটা চেয়ার এমনভাবে সাজিয়ে রাখা হয়েছে যেন একটু আগেই এখানে বসেছিল কেউ। চেয়ারটায় কিছুক্ষণ বসে থাকলো বেচারি। ধীরে ধীরে শান্ত হয়ে এলো মন। সবসময় শোক করলে তো মানুষ বাঁচে না। নিজেকেই নিজে বোঝালো সে। যা ঘটে গেছে তা মেনে নিতেই হবে। হাসি মুখে আবার নিচতলায় নেমে সবার সঙ্গে যোগ দিল সে। শুরু হলো নানা রকম গল্প। রাত গভীর হবার সাথে সাথে আগুনের আরও কাছে সরে এলো সবাই। এখনও সেলাই করছে মা আর মেয়ে। হঠাৎ করে স্ক্রুজের ভাগ্নের প্রসঙ্গ তুলল বব। বলল, জীবনে এত ভদ্র মানুষ আমি খুব কম দেখেছি। একদিনই মাত্র দেখা হয়েছে তার সাথে, সেও 2 মিনিটের দেখা। অথচ সেদিন রাস্তায় শুকনো মুখে দেখে যখন জানতে চাইলাম কি ব্যাপার, বললেন তিনি সব শুনেছেন। বললেন, আন্তরিকভাবে দুঃখিত মিস্টার ক্র্যাচিট। আপনার যোগ্য সহধর্মিণীকে আমার আন্তরিক সমবেদনা জানাবেন। আচ্ছা, এই কথাটা উনি জানলেন কিভাবে বলো তো? কোন কথা ডিয়ার? তুমি যে আমার যোগ্য সহধর্মিণী, এ কথা উনি জানলেন কিভাবে? সবাই জানে, গম্ভীর মুখে বলল পিটার। চমৎকার, বলল বব। তোর কথাই যেন সত্যি হয়। যাক, যা বলছিলাম, তিনি বললেন আপনার যোগ্য সহধর্মিণীকে আমার আন্তরিক সমবেদনা জানাবেন। এই নিন আমার কার্ড। আমি এখানেই থাকি। যে কোনো প্রয়োজনে দয়া করে যোগাযোগ করবেন। কিন্তু আমাদের বাড়িতে যে দুর্ঘটনাটা ঘটে গেছে তাতে যে কারো সাহায্যে কোনো কাজে লাগবে না। আবার ফুঁপিয়ে উঠল বব। কিন্তু কথার মধ্যে সত্যি আন্তরিকতার ছোঁয়া ছিল তার। মনে হচ্ছিল টাইনি টিপকে তিনি যেন কতদিন থেকে চেনেন। তার সহানুভূতিতে কোনো খাদ ছিল না। তিনি যে খুব ভালো মানুষ এতে আমার কোনো সন্দেহ নেই, বলল মিসেস ক্র্যাচিট। আরও সন্দেহ থাকবে না যদি তার সঙ্গে তোমার কখনো কথা বলার সুযোগ হয়। আজ একটা কথা বলে রাখছি তোমাদের, কথাটা মনে রেখো। যদি পিটারের জন্য তিনি কখনো কোনো সুযোগ তৈরি করে দেন, আমি অন্তত মোটেই অবাক হব না। শুনে রাখো পিটার, বলল মিসেস ক্র্যাচিট। আর তারপর বলে উঠল মেয়েদের একজন, পিটার কোনো একজনকে নিয়ে নিজের মতো বেশ গুছিয়ে বসবে। তুই বরং নিজের কথা ভাব, বলল পিটার। সে তো হবেই কখনো, বলল বব। তবে তার জন্য অনেক সময় পড়ে আছে। অবশ্যই একথাও ঠিক, একদিন না একদিন আমাদের সবাইকে আলাদা হয়ে যেতে হবে। কিন্তু যে যেখানেই থাকি না কেন, টাইনি টিমের কথা আমরা কেউ কখনো ভুলব না। নাকি ভুলব? কখনো না বাবা, সমস্বরে বলল সবাই। আমি জানি, বলল বব। ওর কথা আমরা কেউই ভুলতে পারবো না। সব সময় মনে রাখব অত ছোট হওয়া সত্ত্বেও কত শান্ত ছিল ও, কত ধৈর্য ছিল ওর। এসব মনে রেখে নিজেদের মধ্যে আমরা কখনো ঝগড়া করব না। নাকি ঝগড়া করতে করতে ওর কথা ভুলে যেতে চাও? কখনো নয় বাবা, সমস্বরে আবার বলে উঠল সবাই। বাহ, ভাল লাগলো তোমাদের কথা শুনে, বলল বব। স্বামীকে চুমু খেল মিসেস ক্র্যাচিট। সন্তানেরা একে একে চুমু খেল বাবাকে। সবশেষে বব হাত মেলালো পিটারের সাথে। টাইনি টিমের স্মৃতিকে ঘিরে যেন স্বর্গ নেমে এলো বব ক্র্যাচিটের ছোট্ট বাড়িতে। স্ক্রুজ বললেন, আমি অনুভব করছি বিদায়ের সময় ঘনিয়ে আসছে, যদিও জানি না তা কিভাবে আসবে। সুতরাং তাড়াতাড়ি বলুন, যে মৃতদেহটা আমরা দেখলাম সেটা কার? স্ক্রুজকে সাথে নিয়ে আবার এগিয়ে চলল অনাগত দিনের ক্রিসমাসের ভূত। স্ক্রুজের মনে হলো রওনা দিতেই সময়টা যেন এগিয়ে গেল আরও ভবিষ্যতের দিকে। একটার পর একটা পথ পেরিয়ে গেল ভূতটা, কিন্তু কোনো দিকে অঙ্গুলি নির্দেশ করল না। বিভিন্ন রকম যানবাহন, ব্যবসায়ীদের জটলা পাশ কাটালেন স্ক্রুজ। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কোথাও দেখতে পেলেন না নিজেকে। তাহলে কি
এরকম সাদামাটাভাবেই এগিয়ে আসবে বিদায়ের ক্ষণ? না না, তা হতে পারে না। মৃতদেহটা কার সে কথা জানা হলো না এখনো। উপায়ান্তর না দেখে থামার জন্য ভূতটাকে মিনতি করলেন স্ক্রুজ। এখন যে দিক দিয়ে এগিয়ে চলেছেন, এখানেই আমার অফিস, মানে অনেকদিন থেকে এখানেই ব্যবসা করছি আমি। ভবিষ্যতে আমি কেমন হব সেটা দেখার সুযোগ দিন দয়া করে। ভূতটা থামল, হাতটা অন্যদিকে নির্দেশ করল। অন্যদিকে হাত বাড়াচ্ছেন কেন? বলল স্ক্রুজ। আমার অফিস তো ওই দিকে। বিন্দুমাত্র নড়ল না হাতটা। অফিসের জানালার কাছে ছুটে গিয়ে ভেতরে উঁকি দিলেন স্ক্রুজ। কোনো সন্দেহ নেই এটাই তার অফিস, কিন্তু এখন আর এটা তার নয়। আসবাবগুলো নতুন, চেয়ারে বসে আছে অন্য লোক। এখনো একই ভঙ্গিতে হাত বাড়িয়েছে ভূতটা। আবার ছুটে কাছে যেতেই রওনা দিল ভূত। কোন দিকে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন কিছুই বুঝতে পারলেন না স্ক্রুজ। অনেকক্ষণ পর একটা লোহার গেটের কাছে এসে থেমে গেল ভূতটা। ঢোকার আগে চারপাশে নজর বোলালেন তিনি। এটা কবরস্থান। এখানেই তাহলে কবর দেয়া হয়েছে হতভাগ্য লোকটাকে। কবরস্থানটা ঢেকে গেছে ঘাস আর আগাছায়। এদিকে এক কবরের ওপর আরেক কবর উঠে যেন শ্বাসরোধ করতে চাইছে জায়গাটার। কবরস্থানের মাঝামাঝি গিয়ে একটা কবরের দিকে হাত নামালো ভূত। কাঁপতে কাঁপতে এগোলেন স্ক্রুজ। ভূতটার চেহারায় কোনো রকম পরিবর্তন ঘটেনি, তবু তার মনে হলো ভয়ঙ্কর কিছু একটা যেন অপেক্ষা করছে ওখানে। তার কাছে যাবার আগে একটা প্রশ্নের জবাব দিন, বললেন স্ক্রুজ। এখন যে ঘটনাগুলো দেখাচ্ছেন সেগুলো কি ভবিষ্যতে ঘটবেই, নাকি ঘটার সম্ভাবনা আছে? স্থির হয়ে রইল ভূতটা। মানুষের আচরণ তার ভবিষ্যৎ পরিণতি নির্দেশ করে। মানুষ যদি তার স্বভাব বদলে নেয়, তবে তার পরিণতিও বদলে যায়। আগের মতোই স্থির হয়ে রইল ভূত। কাঁপতে কাঁপতে আবার এগোলেন স্ক্রুজ। কাছে গিয়ে ভূতের নির্দেশিত চরম অবহেলিত কবরটার দিকে তাকাতেই শিউরে উঠল তার অন্তরাত্মা। পাথরের ওপর পরিষ্কার হরফে লেখা আছে এবেনেজার স্ক্রুজ। তাহলে কি খাটের উপর পড়ে থাকা সেই মৃতদেহটা আমার? চিৎকার দিয়ে দুহাতে মুখ ঢেকে হাঁটু ভেঙে বসে পড়লেন তিনি। কবরের দিকে নির্দেশ করা হাতটা চকিতে একবার তাকে নির্দেশ করেই আবার ফিরে গেল কবরের দিকে। না না না, বিন্দুমাত্র নড়ল না ভূতটা। দুহাতে কালো পোশাকটা আঁকড়ে ধরে চেঁচিয়ে উঠলেন স্ক্রুজ। শুনুন, আমি আগে যেরকম মানুষ ছিলাম আমি এখন আর সেরকম নেই। ভবিষ্যতেও আগের অবস্থায় ফিরে যাবার কোনো রকম সম্ভাবনা নেই। সুতরাং এসব আমাকে দেখাবেন না। তাছাড়া কোনো আশায় যদি না থাকে তাহলে আর আমাকে শোধরানোর চেষ্টা করে লাভ কি? এই প্রথম কেঁপে উঠল ভূতের হাতটা। আবার হাঁটু ভেঙে পড়ে গেলেন স্ক্রুজ। একবার শুধু বলুন, পরিবর্তিত আচরণের মাধ্যমে আমি আমার এই পরিণতি এড়িয়ে যেতে পারবো? আবার কেঁপে উঠল দয়ালু হাতটা। এখন থেকে যথাযোগ্য মর্যাদার সাথে ক্রিসমাস পালন করব আমি। অতীতের সব কথা মনে রাখব, বর্তমানের সাথে মানিয়ে চলব, আর প্রস্তুত হব ভবিষ্যতের জন্য। ভূত তিনটের শিক্ষা চিরদিন অক্ষয় হয়ে রইবে আমার মনে। এখন আপনি শুধু বলুন, পাথরের ওপরের ওই লেখাটা আমি মুছে ফেলতে পারবো? কথা বলতে বলতে ভূতের হাতটা চেপে ধরলেন স্ক্রুজ। ভূত মুক্ত করতে চাইল নিজেকে, সেজন্য আরো শক্ত করে হাতটা চেপে ধরলেন তিনি। কিন্তু ভূতের সাথে মানুষ পারবে কেন? প্রচণ্ড শক্তি প্রয়োগ করে হাত ছাড়িয়ে নিল ভূতটা। নিজের ভাগ্য পরিবর্তনের জন্য ঈশ্বরের কাছে একটা শেষ প্রার্থনা করার উদ্দেশ্যে হাত তুললেন স্ক্রুজ। আর ঠিক তখনই অদ্ভুত পরিবর্তন ঘটে গেল ভূতটার। শিথিল হয়ে নিচের দিকে ঝুলে পড়ল কালো পোশাকটা। পর মুহূর্তেই ভূতটা রূপান্তরিত হয়ে গেল একটা বেড পোস্টে। এই রূপান্তরে যতটা না অবাক হলেন স্ক্রুজ, তার চেয়ে বেশি অবাক হলেন যখন খেয়াল করলেন যে খাটটা তার নিজের, ঘরটাও তার নিজের। সবচেয়ে বড় কথা, সময়টা তার নিজের, অতীত কিংবা ভবিষ্যৎ নয়। অতীতের কথা আমি মনে রাখব, বর্তমানের সঙ্গে মানিয়ে চলবার প্রস্তুত হব ভবিষ্যতের জন্য। বিড়বিড় করতে করতে খাট থেকে নামলেন স্ক্রুজ। ভূত তিনটের কথা আমি কখনোই ভুলব না। জ্যাকব মারলে, ঈশ্বর আর ক্রিসমাস আমাকে নতুন মানুষে রূপান্তরিত করেছে। কথাটা আমি নতজানু হয়ে স্বীকার করছি জ্যাকব, আমি নতজানু হয়ে স্বীকার করছি। হু হু করে কেঁদে ফেললেন স্ক্রুজ। এতদিন ধরে যে বরফ জমাট বেঁধেছিল তার মনে, সব যেন ফেটে চৌচির হয়ে গেল। কই, কিছুই তো চুরি হয়নি। একটা বেড কার্টেনকে বুকে জড়িয়ে ধরে আর্তনাদ করে উঠলেন তিনি। তাহলে ভূত যা দেখালো তার সবকিছুই ছিল সম্ভাবনা মাত্র। ইচ্ছে করলেই আমি আচরণ পরিবর্তন করে ওই পরিণতি এড়িয়ে যেতে পারবো। হ্যাঁ,
এড়িয়ে আমাকে যেতেই হবে। কথা বলতে বলতে পাগলের মতো নিজের কাপড় চোপড় ধরে টানাটানি করতে লাগলেন স্ক্রুজ। কি করা উচিত আমি তো কিছুই বুঝতে পারছি না। হাসি কান্না মিশ্রিত এক অদ্ভুত গলায় আবার কথা বলে উঠলেন তিনি। আমার শরীর এখন পালকের মতো হালকা, দেবদূতদের মতো সুখী আমি, স্কুলের ছেলেদের মতো হাস্যোজ্জ্বল, মাতালের মতো টলছি আমি। সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা জানাই গোটা জগৎকে। কে রে, এদিকে আয়। লাফাতে লাফাতে তিনি পৌঁছলেন বৈঠকখানায়। তারপর হঠাৎ করে একেবারে স্থির হয়ে গেলেন। ওই তো জয়ের মণ্ডের পাত্রটা। আবার তিড়িং তিড়িং করে লাফাতে লাগলেন ফায়ারপ্লেসের চারপাশে। ওই তো দরজাটা, ওদিক দিয়ে ঢুকেছিল জ্যাকব মার্লের ভূত। ওই কোণাটাতে এসে বসেছিল বর্তমানকালের ক্রিসমাসের ভূত। আর ওই জানলাটার পাশে দাঁড়িয়ে দেখেছিলাম ভূতের দল। সব কিছু যেমন রেখে গিয়েছিলাম তেমনি আছে। যা দেখছি সব সত্যি, সব সত্যি। হা হা করে হেসে চললেন স্ক্রুজ। মানুষের মনে হাসির যে দরজা থাকে সেটাতে খিল এঁটে দিয়েছিলেন তিনি। আজ তা খুলে গেছে অনাস্বাদিত এক আবেগের ছোঁয়ায়। আজ মাসের কত তারিখ আমি জানি না। কতক্ষণ ছিলাম ভূতগুলোর সাথে। আমি কিছুই জানি না, কারণ আমি শিশু। শিশুরা অত কিছু জানবে কোত্থেকে? আমি শিশু। এই কথা শুনে আপনারা আবার রাগ করলেন নাকি? রাগ করলেন তো বয়েই গেল আমার। শিশু আমি হবই। আজ কাউকে আমি কিছু বলবো না। হঠাৎ গির্জা থেকে ঘণ্টার ধ্বনি ভেসে আসতেই বন্ধ হয়ে গেল তার লাফালাফি। গির্জার ঘণ্টা কোনোদিন এত মিষ্টি লাগেনি তার কানে। ঝন ঝন ঢং ঢং ডিং 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 ঝনঝন, আহা অসাধারণ, তুলনাহীন। ছুটে গিয়ে জানলা খুললেন তিনি, মাথা বের করলেন বাইরে। নির্মেঘ কুয়াশাহীন উজ্জ্বল দিন। নাচার জন্য মানুষের রক্ত খুঁজছে ঠান্ডা বাতাস। সোনালি ডানা মেলে দিয়েছে সূর্য। আহ, অসাধারণ, তুলনাহীন। আজ কি বার রে? রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একটা ছেলের উদ্দেশ্যে চেঁচিয়ে বললেন স্ক্রুজ। কি বললেন? ছেলেটার বলার ধরনে মনে হলো খুবই বিস্মিত হয়েছে সে। আজ কিসের দিন বাবা? বললেন স্ক্রুজ। আজ তো ক্রিসমাস। ক্রিসমাস? চমকে উঠলেন স্ক্রুজ। ক্রিসমাস তাহলে পার হয়ে যায়নি? এক রাতেই সব কাজ ছেড়ে ফেলেছে ভূতেরা? নিশ্চয়ই তাই করেছে। ওদের অসাধ্য কিছুই নেই, সব পারে তারা। কেমন আছিস বাবা? ভালো, আপনি? হাসি মুখে বলল ছেলেটা। সামনের রাস্তার মুরগির মাংসের দোকানটা চিনিস? ওই যে কোণের দিকে? জানতে চাইলেন স্ক্রুজ। মনে হয় চিনি, বলল ছেলেটা। বুদ্ধিমান ছেলে, চমৎকার ছেলে। ওখানকার বড় টার্কিটা বিক্রি হয়ে গেছে কিনা বলতে পারবি? আমি জানি তুই কোনটার কথা ভাবছিস। ওটা নয়, গোটা দোকানের মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা। বুঝতে পেরেছিস? মানে যেটা আমার সমান? চমকে উঠল ছেলেটা। কি সুন্দর ছেলে, সব বোঝে। এইরকম ছেলের সঙ্গে কথা বলার মজাই আলাদা। ঠিক ধরেছিস। ওটাকে ঝুলতে দেখে এলাম এখনই। সত্যি? যা, এক্ষুনি কিনে নিয়ে আয়। যত সব ফালতু কথা, অবিশ্বাসী গলায় বলল ছেলেটা। না, সত্যি বলছি। কিনে টার্কিটাকে এখানে নিয়ে আসতে বল। তারপর আমি বলে দেব কোথায় পাঠাতে হবে ওটাকে। এখনই বেটাকে ধরে নিয়ে আয়। 1 শিলিং পাবি। আর 5 মিনিটের মধ্যে ফিরতে পারলে দেব আধ ক্রাউন। গুলির মতো ছুটে গেল ছেলেটা। টার্কিটা আমি পাঠাবো বব ক্র্যাচিটকে, ফিসফিস করে যেন নিজেকেই বললেন স্ক্রুজ। তারপর হাসতে হাসতে কুটি কুটি হলেন। বেচারি ধারণাও করতে পারবে না কে পাঠালো। টার্কিটা 2টো টাইনি টিমের সমান হবে। আর দোকানের লোকটাকে যখন ববের ঠিকানা বলবো, হাঁ হয়ে যাবে বেটা। ঠিকানাটা লিখেই ফেললেন স্ক্রুজ। হাত বেশ কাঁপল, তবু লিখলেন কোনো মতে। তারপর নিচতলায় নেমে দরজা খুলে অপেক্ষা করতে লাগলেন দোকানের লোকটার জন্য। আর এই অপেক্ষা করতে গিয়েই চোখ পড়ল তার দরজার কড়ার ওপর। যতদিন বাঁচব ভালোবাসবো এটাকে। কড়াটার গায়ে মৃদু চাপড় মারতে মারতে বললেন স্ক্রুজ। এটার দিকে আমি তাকাই না বললেই চলে। এখন থেকে প্রত্যেক দিন তাকাবো। কড়াটা ভারী চমৎকার। এই যে এসে গেছে টার্কি। তুমি কে বাবা? যেই হও, মেরি ক্রিসমাস। টার্কি বটে একটা, এত বড় আর ভারী যে বিশ্বাস হয় না নিজের পায়ের উপর দাঁড়িয়ে থাকতো পাখিটা। আর কাছে কেউ গেলে নিশ্চয়ই শেষ করে দিত ঠোকরাতে ঠোকরাতে। এটাকে তো ক্যামডেন টাউন পর্যন্ত বয়ে নিয়ে যাওয়া অসম্ভব। ক্যাব ডাকতে হবে। খুক খুক করে হাসতে লাগলেন স্ক্রুজ। হাসতে হাসতেই টার্কির দাম দিয়ে দিলেন তিনি। হাসতে হাসতেই মিটিয়ে দিলেন ক্যাবের ভাড়া। ছেলেটার দিকে আধ ক্রাউন বাড়িয়ে দেওয়ার সময়ও হাসি থামল না তার। অবশেষে সবাই বিদায় হবার পরও হাসতে হাসতে কেঁদে ফেললেন স্ক্রুজ। কিছুক্ষণ পর তিনি উঠে পড়লেন শেভ করার জন্যে।
ওই কাজটা এমনিতেই বেশ কঠিন, সবসময় তীক্ষ্ণ নজর রাখতে হয়, তার উপর এখন হাত কাঁপছে তার। তবু কাজটা শেষ করে ফেললেন তিনি। আজ তার যেরকম অবস্থা, শেভ করতে গিয়ে নাকের ডগাটা কেটে পড়ে গেলেও বুঝি মন খারাপ হতো না। গোসল সেরে সবচেয়ে ভালো কাপড়টা গায়ে চড়ালেন স্ক্রুজ। তারপর বেরিয়ে এলেন রাস্তায়। চারপাশে ছুটে চলেছে জনতার স্রোত। এই দৃশ্যই তাকে দেখিয়েছিল বর্তমানকালের ক্রিসমাসের ভূত। যার সঙ্গেই দেখা হলো তার দিকে চেয়ে হাসলেন স্ক্রুজ। ভাবসাব এতই খুশি খুশি লাগছিল তার যে দুজন লোক সাহস করে বলেই ফেলল, গুড মর্নিং স্যার, মেরি ক্রিসমাস। স্ক্রুজের মনে হলো এত চমৎকার কথা তিনি শোনেননি অনেক দিন। আর একটু এগোনোর পর দূরে একজন ভদ্রলোককে দেখে খুশি হয়ে উঠলেন তিনি। ওই ভদ্রলোকই গতকাল তার কাউন্টিং হাউসে গিয়ে বলেছিল, এটা নিশ্চয়ই স্ক্রুজের মারলে। ভদ্রলোককে একটা কথা বলবেন বলে মুহূর্তের মধ্যে মনস্থির করে ফেললেন তিনি। কথাটা শোনার পর ভদ্রলোকের চেহারা কেমন হবে ভেবে ভেতরটা নেচে উঠল তার। দ্রুত হেঁটে চললেন তিনি ভদ্রলোকের উদ্দেশ্যে। কেমন আছেন? কাছে এগিয়ে গিয়েই দুহাতে ভদ্রলোককে জড়িয়ে ধরলেন স্ক্রুজ। গতকাল আপনি চলে যাবার পর অনেক ভেবে দেখলাম আপনার কথাগুলোয় যুক্তি আছে। মেরি ক্রিসমাস। মিস্টার স্ক্রুজ? হ্যাঁ, ওটাই আমার নাম। শুনে হয়তো খুশি হবেন না, ক্ষমা চাইছি আমি। আর যদি কিছু মনে না করেন, আপনাকে আমি একটা কথা বলতে চাই। ভদ্রলোকের কানের কাছে মুখ নিয়ে কি যেন বলতে লাগলেন স্ক্রুজ। হাঁ ঈশ্বর, যেন দম বন্ধ হয়ে গেল ভদ্রলোকের। আপনি কি বুঝে সুঝে বলছেন মিস্টার স্ক্রুজ? হ্যাঁ, বুঝে সুঝেই বলছি। এক ফার্দিং কম দেব না, এক ফার্দিং বাকিও রাখব না। এখন আপনি দয়া করে নিতে রাজি হলেই হয়। মাই ডিয়ার স্যার, স্ক্রুজের হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বললেন ভদ্রলোক। কি বলে যে আপনাকে? কিচ্ছু বলবেন না প্লিজ, আপনি বরং আমার ওখানে আসুন। কি, আসবেন তো? নিশ্চয়ই, গলা চড়ালেন ভদ্রলোক। উনি যে আসবেন তাতে কোনো সন্দেহ রইল না স্ক্রুজের। ধন্যবাদ, আপনি রাজি হলেন বলে খুব খুশি হলাম। ঈশ্বর আপনার মঙ্গল করুন। গির্জায় তিনি গেলেন, হেঁটে বেড়ালেন রাস্তায় রাস্তায়, শিশুদের আদর করলেন, কথা বললেন ভিক্ষুকদের সাথে, উঁকি দিলেন বিভিন্ন বাড়ির রান্নাঘরে। এত ছোট ছোট ব্যাপারের মধ্যে যে এত আনন্দ ছড়িয়ে আছে আগে কখনো বোঝেননি। বিকেলে তিনি রওনা দিলেন ভাগ্নের বাড়ির উদ্দেশ্যে। দরজার কাছে গিয়ে থেমে গেলেন স্ক্রুজ। বেশ কয়েকবার এদিক ওদিক ঘোরাঘুরি করার পর সাহস করে ঢুকেই পড়লেন ভেতরে। বাইরে বসে আছে অত্যন্ত সুন্দরী একটি মেয়ে। বাড়ির মালিক কোথায়? আছে নাকি বাইরে গেছে? জানতে চাইলেন স্ক্রুজ। আছেন স্যার। কোথায় মা? ডাইনিং রুমে স্যার, ওপরতলায়। চলুন আপনাকে পথটা দেখিয়ে দিই। ধন্যবাদ, আমি নিজেই যেতে পারবো, ও আমাকে চেনে। ডাইনিং রুমের দরজায় এসে পৌঁছলেন স্ক্রুজ। লকটা ঘুরিয়ে উঁকি দিতেই দেখলেন ভাগ্নে আর তার বউ ডাইনিং টেবিলের উপর ঝুঁকে পড়ে কি যেন পরীক্ষা করছে। কম বয়সী হাউসকিপাররা বড় খুঁতখুঁতে হয়। ফ্রেড, বললেন স্ক্রুজ। কে? চমকে উঠল ফ্রেড। এটা কার গলা? আমি ফ্রেড, আমি তোমার মামা। আমি এসেছি তোমাদের সঙ্গে ডিনার করতে। কি, আমাকে ঢুকতে দেবে না বাবা? মামা এসেছেন? চমকে উঠল ফ্রেড। কিন্তু অত করুণ গলায় ভেতরে ঢোকার অনুমতি চাইছেন কেন? কতদিন পর, তাও আবার ক্রিসমাসের দিন একসাথে ডিনার খাওয়া হবে, এর চেয়ে আনন্দের যার কিছুই হতে পারে না। ভাগ্নের মতো ভাগ্নে বউয়ের মুখও উদ্ভাসিত হয়ে উঠল খুশিতে। একটু পরেই আসতে লাগলো অতিথিরা। এলো টপার, এলো গোলগাল শালিকা, এলো আরো অনেকে। হেসে খেলে চমৎকার কাটল দিনটা। পরদিন খুব সকালে অফিসের দিকে রওনা দিলেন তিনি। অন্তত আজ বব ক্র্যাচিটের আগে তাকে পৌঁছতেই হবে। হ্যাঁ, তিনি পেরেছেন। 9টা বাজল, বব এলো না। 9:15, তবু তার পাত্তা নেই। পুরো 18.5 মিনিট পর এসে হাজির হলো বব ক্র্যাচিট। মুহূর্তের মধ্যে নিজের খুপড়িতে ঢুকে বসে পড়ল সে। হাত চলতে লাগলো বিদ্যুৎ বেগে। এই যে শুনছ? চিরাচরিত ভঙ্গিতে গর্জে উঠলেন স্ক্রুজ। বলি, এত দেরি করে আসার অর্থটা কি? এভাবে ইচ্ছে মতো এলে অফিস চলবে? আমি সরি স্যার, আজ সত্যি অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, আমার মনে হয় একটু বেশি দেরি করে ফেলেছ। এখন দয়া করে দিকে এসো দেখি। এরকম দেরি স্যার বছরে মাত্র একবারই হয়। খুপড়ি থেকে স্ক্রুজের ঘরের দিকে এগোতে এগোতে বলল বব। আমি কথা দিচ্ছি স্যার, আর কখনোই দেরি করব না। পরিষ্কার শুনে রাখো, ধমকে উঠলেন স্ক্রুজ। এইসব আর বরদাস্ত করব না আমি। আজ থেকে। আসন থেকে লাফিয়ে উঠে ববের ওয়েস্টকোট ধরে এত জোরে টান দিলেন
যে পড়তে পড়তে কোনো রকমে নিজেকে সামলে নিল বেচারি। আজ থেকে বাড়িয়ে দিচ্ছি তোমার বেতন। কাঁপতে লাগলো বব। স্ক্রুজ যে পাগল হয়ে গেছেন সে বিষয়ে কোনো সন্দেহই রইল না তার। মুহূর্তের মধ্যে একবার মনে হলো টেবিলের উপর থেকে রুমালটা নিয়ে বসিয়ে দেবে বুড়োর মাথায়, কিন্তু কিছুই করল না সে। এদিকে আরও বিস্ময় অপেক্ষা করছিল ববের জন্য। মেরি ক্রিসমাস বব। স্ক্রুজের মুখে এ কথা শুনে কাঁপুনি আরও বেড়ে গেল ববের, কিন্তু গলাটা যে সত্যি খুব আন্তরিক শোনাচ্ছে। বিস্ময়ের ঘোরটা কাটতে না কাটতেই সস্নেহ চাপড় এসে পড়ল তার পিঠে। আজ থেকে তোমার বেতন বাড়িয়ে দেব। এতদিন ধরে কাজ করছো আমার এখানে, তোমার পরিবারের দিকে নজর দেওয়াটা আমার কর্তব্য। আজ বিকেলে ধুমায়িত বিষব পান করব আমরা দুজনে। পান করতে করতে শুনবো তোমার সমস্যা। আগুনটা উস্কে দাও, তারপর আরেকটা কয়লার বাক্স কিনে নিয়ে এসে তোমার জন্যে এক্ষুনি। স্ক্রুজের একটা কথাও কথার কথা ছিল না। বব ক্র্যাচিটের পারিবারিক সমস্যা মিটিয়ে দিলেন তিনি। প্রত্যেকটা দুঃখী মানুষ আর কল্যাণমূলক প্রতিষ্ঠানকে দান করলেন উদার হাতে। দেখতে দেখতে পুরো শহরের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠলেন তিনি। তবে বাঁকা হাসি হাসতেও ছাড়ল না কেউ কেউ, কিন্তু সেই হাসিকে তিনি থোড়াই কেয়ার করেন। এক জাতের লোক যুগে যুগে পৃথিবীর যাবতীয় ভালো কাজকে বিদ্রূপ করে এসেছে, কথাটা জানা আছে তার। তাছাড়া তার হৃদয়ে বয়ে চলেছে যে হাসির ঝর্ণা, সেই যথেষ্ট। দুষ্ট লোকের দূষিত হাসিকে আমল না দিলেও চলে। কোনো ভূতের সঙ্গে আর কখনো কোনোদিন দেখা হয়নি তার, দরকারও নেই। তাদের শিক্ষা তিনি নির্ভুলভাবে মেনে চলেন। সবাই বলে ক্রিসমাস কিভাবে পালন করতে হয় তা জানেন বটে এবেনেজার স্ক্রুজ। আহা, আমাদের সবার সম্বন্ধেই যদি কথাটা বলা যেত। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস আ ক্রিসমাস ক্যারল। আজ শেষ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।